হয়তো ভেবেছিল সব ক্রিমিনালরাই তাই ভাবে, এই ব্যবস্থা চিরদিন চলবে, চলেনি। বুঝতে পারছো তৃণমূল দলটার হাল কি? আমি তো বলেছি দলটা উঠে যাবে, শিগগির উঠে যাবে, থাকবে না বেশি, তৃণমূল দলটাই উঠে। আমার বক্তব্য এখানে ঠিকমতো তদন্ত হোক। এটা সত্যি মৃত্যু তো, মানে আত্মহত্যা কেন করলেন নাকি অন্য কিছু? আই ডোন্ট ওয়ান্ট টু জাম্প ইনটু এনি কনক্লুশন, বাট স্টিল সাম কোশ্চেনস আর দেয়ার। আই থিঙ্ক এই প্রশ্নগুলোর মীমাংসা হওয়া জরুরি। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, দক্ষিণ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার অস্বাভাবিক মৃত্যু, কি বলবেন? ব্যাপারটা খুবই চিন্তার এবং আমার কাছে কিছুটা রহস্যজনকও বটে। দেখুন, পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে এবং সেই অভিযান তুঙ্গে উঠেছে। যারা দুর্নীতি করেছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার, খুব স্বাভাবিক, এটাই করা উচিত, তাই করছে। গত 15 বছর ধরে সে পুরসভার কাউন্সিলর হোক অথবা পঞ্চায়েতের মেম্বার হোক, একটা অংশ এত টাকা পয়সা তুলেছে, তাদের ঘর বাড়ি, তাদের জীবনযাত্রা, অনেক কিছু দেখলেই একটা প্রশ্ন ওঠে যে কি ঘটেছিল, কি হলো, এই লোকগুলো এত টাকা পেল কোত্থেকে। এখন যে ছেলেটি মারা গেছে তার আত্মার শান্তি কামনা করি, আমি তার দিকে প্রমাণ ছাড়া আঙুল তুলছি না, কিন্তু যেহেতু চারদিকে একটা প্রশ্ন, চারদিকে একটা অদ্ভুত একটা থমথমে ভাব, প্রত্যেকে আতঙ্কে আছে এবং সেটা ওদেরই সৃষ্টি করা আতঙ্ক, ওরাই করেছে এই অন্যায়গুলো। এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জনপ্রতিনিধিরা, তারাই প্রশ্ন তোলার সুযোগ দিয়েছে। তাই আমার বক্তব্য এখানে ঠিকমতো তদন্ত হোক। এটা সত্যি মৃত্যু তো, মানে আত্মহত্যা কেন করলেন নাকি অন্য কিছু, এই প্রশ্নগুলো আমি তুলছি একজন সাধারণ মানুষ হিসেবে, দমদমের বাসিন্দা হিসেবে। কারোর বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ না হওয়া অবধি আমি কিচ্ছু বলবো না, কিন্তু প্রশ্ন অনেক উঠেছে, সেই প্রশ্নের মীমাংসা হওয়া বাঞ্ছনীয় বলে আমি অন্তত মনে করি। এখানে দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে আমরা বিভিন্ন জায়গায় ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন ওনার, এবং ওখানে স্থানীয়রা বলছেন, সেক্ষেত্রে তার এই অস্বাভাবিক মৃত্যু। দেখুন, এই যার কথা একটু আগে বললেন, রাজহাট গোপালপুরের প্রাক্তন জনপ্রতিনিধি এমএলএ এবং তার স্বামী, তারা কিন্তু ইতিমধ্যে হাইকোর্টে গিয়ে আপাতত ইন্টারিমে একটা রিলিফ পেয়েছেন। তাদের নিয়ে প্রচুর প্রশ্ন, এবং যারা খবর কাগজ পড়ে তারা জানে প্রশ্নগুলো আজকের নয়, বহুদিন ধরে ওদের নিয়ে প্রশ্ন চলছে, বিশেষত ওই ভদ্রলোককে নিয়ে, ওই ছেলেটিকে নিয়ে। হ্যাঁ, বয়সের তুলনা আমাদের চেয়ে অনেক ছোট, তাই ছেলেটি বলতে পারি। প্রচুর প্রশ্ন আছে ওদের নিয়ে, সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজা দরকার। ওখানকার বর্তমান যিনি জনপ্রতিনিধি তরুণজ্যোতি তিওয়ারি, তিনি কতগুলো চ্যালেঞ্জ নিয়েছেন, তিনি একের পর এক দুর্নীতি পর্দাফাঁস করছেন, সঠিক কাজই করছে, এটাই তো তাদের কাজ, এবং জনগণের প্রতিনিধিত্ব করা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, করছেন সেগুলো। ফলে মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, এই ভদ্রলোক তার ঘনিষ্ঠ, ব্যাপারটা কি? আমি আবার বলছি, I don't want to jump into any conclusion, but still some questions are there. I think এই প্রশ্নগুলোর মীমাংসা হওয়া জরুরি, মীমাংসা না হলে সমস্যা হতে পারে, এটাই আমার বক্তব্য। স্যার, এই দক্ষিণ দমদম পুরসভাতেই কিন্তু নিয়োগ দুর্নীতি মামলার আর তদন্ত, মানে আমরা দেখেছি অনেকে চাকরি পেয়েছে, ইডি বলেছে, তথ্য এসছে, কোথাও কি এর সঙ্গে লিঙ্ক থাকতে আমি পারে জানি বলে না, আমি তো আবার বলছি কোন রকম স্পেকুলেশনে আমি যাব না, কিন্তু তুমি কথাটা ঠিক বললে, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে, এটা নিয়ে অভিযোগ আছে, তদন্ত চলছে, এবং ওখানকার একজন সল্টলেক পুরসভার মানে সল্টলেক অঞ্চলের বিধানসভার গতবারের যিনি এমএলএ ছিলেন, তিনি দমদম পুরসভার সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগ, একসময় ভাইস চেয়ারম্যান ছিলেন, সুজিত বসু, নাম বললেও আপত্তি কিছু নেই, অলরেডি গ্রেপ্তার হয়ে জেলে গেছেন। নিয়োগ দুর্নীতিতে আরও অনেকের দিকে আঙুল উঠছে, আরও উঠছে। সল্টলেকের এবং ওই অঞ্চলের দুজন কাউন্সিলর অলরেডি অ্যারেস্টেড হয়ে গেছে। সুতরাং এই যে কোন দিকে যাবে কেউ জানে না, এই ব্যাপারগুলো কোন দিকে যাবে কেউ জানে না। ক্ষমতার চোটে, ক্ষমতা নিয়ে ওরা যা খুশি তাই করেছে, যা খুশি তাই করেছে, এখন তার ফল তো ফলতেই হবে, ক্রাইম নেভার পেজ। ফলে আজকে সত্যের মুখোমুখি হতে অনেকে ভয় পাচ্ছে, কেউ কোর্টে দৌড়চ্ছে। আর সিপিএম এত বড় বড় কথা বলে,
সিপিএমের একজন আইনজীবী তাকে রিলিফ দিতে দৌড়ে যাচ্ছেন, অনেক কিছু ঘটছে, মানুষ দেখছে, ওরা আমার কিচ্ছু বলার নেই। কিন্তু প্রশ্নগুলো ছিল, এবং এখান থেকে একটা বিষয় তো পরিষ্কার, আমরা যেটা বারবার বলেছি, 15 বছর এই পশ্চিমবঙ্গে একটা চোরের রাজত্ব ছিল, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। এবং সেখানে তার হয়তো অসহায় আমি বলবো না, ভিকটিম হয়ে যাচ্ছে যিনি আত্মহত্যা করলেন, সেই কাউন্সিলরের মতো মানুষগুলো। অসহায় ভিকটিম নিশ্চয়ই নন, কিন্তু ভিকটিম হচ্ছেন। একটু ঠিকঠাক রাস্তায় চললে আজকে এই পরিণতি হতো না। দুঃখ আমাদের, একজন মানুষকে হারালাম। হ্যাঁ, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে কাউন্সিলর তারা তারা গ্রেপ্তার হচ্ছেন, বিভিন্ন দুর্নীতির সঙ্গে তাদের নাম জড়াচ্ছে, কি বলবেন? দেখো, আমি একটা কথা বলি, আমি তোমাকে বলি, যদি পশ্চিমবঙ্গের মোটামুটি শাসক দলের সমস্ত কাউন্সিলরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়, পঞ্চায়েতের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়, আমি নিশ্চিত করে বলছি মোর দেন 50% তাদের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়ার মতো তথ্য পাওয়া যাবে। ব্যবস্থা নেওয়ার মতো তথ্য পাওয়া যাবে। তাদের বাড়ি, তাদের গাড়ি, তাদের কত প্লট, বিভিন্ন জায়গায় প্রজেক্ট করছে, কেউ বাইরে হোটেল করেছে, কেউ বাইরে গেস্ট হাউস করেছে, কোত্থেকে এলো? সম্পত্তি যদি আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন হয়, তাহলে কিন্তু তদন্ত করার সম্পূর্ণ অধিকার বিভিন্ন কর্তৃপক্ষের রয়েছে। সেগুলো যদি শুরু হয়, আমি আজকে বলছি 50%-এর বেশি, আমি কম করে বললাম, সংখ্যাটা আরও বাড়তে পারে, 50 থেকে 60%-এর বিরুদ্ধে একদম মানে বলে বলে চার্জ গঠন করা যাবে, বলে বলে। কারণ ক্ষমতার সুযোগে এরা যা খুশি তাই করেছে, কিছু টাকা উপরে পাঠিয়েছে, তারা লাভবান হয়েছে, নিজেরা কিছু নিয়েছে, হয়তো ভেবেছিল সব ক্রিমিনালরাই তাই ভাবে এই ব্যবস্থা চিরদিন চলবে, চলেনি। ফলে আলটিমেটলি তাদের কিন্তু আজকে তার মূল্য দিতে হচ্ছে। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটে তৃণমূল কাউন্সিলর যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি বৈঠকের ডাক দেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে অনেক প্রায় 25% কাউন্সিলরই উপস্থিত ছিলেন না, কি বলবেন? এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে যেভাবে তৃণমূল কংগ্রেস তাদের ঐক্য রাখতো, তার একটা উপায় ছিল সবার সামনে একটা করে ক্ষমতার গাজর ঝুলিয়ে দেওয়া। সে ক্ষমতার গাজর ব্যবহার করে প্রত্যেকে তার মতো করে কামাই করত। আর একটা হচ্ছে যে যেভাবে একজন নেত্রী তিনি তার মতো করে দলটা চালাবেন, সবাই সেইটা মেনে নিত। আজকে যখন তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। এখন তিনি আর মুখ্যমন্ত্রী নন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বা সরিয়ে দেওয়া মুখ্যমন্ত্রী, ক্ষমতা আর নেই। সব কিছু মিলে ওই বঙ্কিমচন্দ্র বলেছিলেন না, লাঠি তোমার দিন গিয়েছে, সেরকম তৃণমূল তোমার দিন গিয়েছে। তৃণমূলের আর দিন নেই, বলে তারাও সঙ্গে থাকতে চাইছে না। যদি দলটা মতাদর্শের উপর দাঁড়িয়ে থাকতো, সাংগঠনিক কাঠামো থাকতো, ওরা প্রত্যেকে থাকতো। হয়তো তৃণমূল কংগ্রেস 80টা আসন পেয়েছে, কম না। চাইলে একটা কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা পালন করতে পারে, কিন্তু আমি বলেছি পারবে না। তৃণমূল কংগ্রেসও টিকবে না, টিকতে পারে না। আগের দিন বিধানসভায় একটা বিক্ষোভ দেখছিলাম, প্রথমে 12 জন, তারপরে বোধহয় 8 জনাবাচিক যোগ দিয়েছিল, 80 জনে 17 জনে, এবার কি কথা বুঝতে পারছো তৃণমূল দলটার হাল কি? আমি তো বলেছি দলটা উঠে যাবে, শিগগির উঠে যাবে, থাকবে না বেশি, তৃণমূল দলটাই উঠে যাবে। এখনো পুরসভার ভোট বাকি, তার আগে এই অবস্থা? আরে পুরসভার ভোটে তো যাবেই, তার আগেই ওই যে বলে না সংস্কৃত কথা, জব পলায়তি সজীবতি, যে পালায় সে বাঁচে। কারণ এরা প্রত্যেকে ভয় পাচ্ছে, কারণ অধিকাংশই তো কামিয়েছে, এখন ভয় পাচ্ছে যে সে কামানো তো যাবে, এবার জেলের ঘানি না টানতে হয়। অন্যায় ধরা পড়লে এটা বিজেপি সরকার সজ্জা গারদে, ভয় পাচ্ছে সবাই, কিন্তু কিছু করার নেই, চুরি করলে জেলে যেতে হয়, পরিষ্কার কথা।